প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদেরকে এই ভিডিও ক্লিপে নতুন যে বিষয় শিক্ষণীয় উপাদান, যে শিক্ষণীয় উপাদানগুলো আমরা স্মার্ট কনসোর্টিয়ামের অঙ্গ প্রতিষ্ঠান SLH ইনস্টিটিউট এবং এই SLH ইনস্টিটিউটের মাধ্যমে যে ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজে আমরা পরিবেশন করছি, সেই পরিবেশনার ধারাবাহিকতায় আজকে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে একজন শ্রমিককে কিভাবে একটি প্রতিষ্ঠান বা একজন মালিকের নিয়ন্ত্রণে কাজ করা অবস্থায় সেপারেশন করা যায়, অর্থাৎ জব থেকে সেপারেট করা যায়, বা একজন কর্মীকে কিভাবে চাকরি থেকে চাকরির বিচ্যুতি ঘটানো যেতে পারে। জি দর্শকবৃন্দ, আপনাদের সকলের জন্য এবং সকলের অবগতির জন্য এর সাথে সাথে সকল ছাত্রছাত্রী বৃন্দদের অবগত করা হচ্ছে যে 8 ধরনের যে প্রক্রিয়া আছে, এই 8 ধরনের যে কোনো এক প্রক্রিয়ায় আপনি কর্মরত অবস্থায় কর্মকর্তা বৃন্দ হিসেবে অথবা নিজেকেও একজন কর্মী হিসেবে মালিকের নিয়ন্ত্রণে থেকে চাকরির বিচ্যুতি ঘটাতে পারেন বা চাকরি থেকে একজন কর্মীকে সেপারেট করতে পারেন। তাহলে প্রথম যে সেপারেশনের প্রক্রিয়া বলেছি 8 ধরনের, তার প্রথম প্রক্রিয়াটি হচ্ছে মৃত্যুজনিত কারণে, যেটি শ্রম আইনের ধারা 19-এ সুন্দর করে ব্যাখ্যা করা হয়েছে। দর্শকবৃন্দ, আমি যে প্রক্রিয়াগুলো আছে সেটি একটু বলে নিই, তার সাথে সাথে কয়েকটি প্রক্রিয়া বিস্তারিত এবং অঙ্ক কষে একটি বা দুটি প্রক্রিয়ায় কী পরিমাণে বেনিফিট দেওয়া প্রয়োজন তার সম্যক জ্ঞান দেওয়ার চেষ্টা করব এই ভিডিও ক্লিপে। এরপরে যেটি রয়েছে ছাঁটাই, যেটি শ্রম আইনের ধারা 20-এ উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য ধারা 16 যদি যায় সেখানেও কিন্তু ছাঁটাইয়ের কথা উল্লেখ আছে, যেখানে বলা হয়েছে যে অতিরিক্ত শ্রমিক হয়ে যাওয়ার কারণে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যদি শ্রমিক হয়ে যায় তাহলে ধারা যে 20 এবং ধারা 16-র বাস্তবায়নের জন্যও এই ছাঁটাই করার প্রয়োজন হতে পারে। অনেকেই আমরা জানি যে কোনো প্রক্রিয়ায় চাকরির সেপারেশন ঘটালেই ছাঁটাই বলে উল্লেখ করি। আসলে না, চাকরি থেকে বিচ্যুতি যদি ঘটাতে হয় এই প্রক্রিয়ায় ছাঁটাইয়ের কারণে, ছাঁটাই ব্যবহার করে বা রিট্রিট যে শব্দটি ইংলিশে বলা হয় সেটি যদি ব্যবহার করতে হয়, এটির কারণ থাকতে হবে। সেই কারণটি হচ্ছে অতিরিক্ত শ্রমিক হয়ে যাওয়ার কারণে। তাহলে এই ছাঁটাই করতে হলে কিছু সুবিধা প্রদান করতে হবে, সেটি ব্যাখ্যা করব। এরপরে রয়েছে ডিসচার্জটি হচ্ছে ধারা 22-এ সুন্দর করে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হচ্ছে কাজ করা অবস্থায় শারীরিক অক্ষমতা যদি চলে আসে, কোনো অসুখ হওয়ার কারণে অথবা কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে যাওয়ার কারণে যদি শারীরিকভাবে ওই কাজ করার জন্য ওই শ্রমিক অক্ষম হয়ে যান, তাহলে ডিসচার্জ প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে রেজিস্টার্ড মেডিকেল ডক্টরের সার্টিফিকেট খুব গুরুত্বপূর্ণ, সেটি আনতে হবে বা প্রদান করতে হবে। এই প্রক্রিয়ায় কোনো শ্রমিক বা কোনো কর্মীকে আপনার চাকরির বিচ্যুতি ঘটানোর ক্ষেত্রে। এরপরে যেটি রয়েছে আমরা জানি অনেকে, সেটি হচ্ছে বরখাস্ত করা যেতে পারে, অর্থাৎ অসদাচরণ যদি হয়ে যায় কোনো কর্মীর দ্বারা কর্মরত অবস্থায়, এবং অসদাচরণের যে সকল কারণগুলো সেটি সুন্দর করে ধারা 23-এ উল্লেখ করা হয়েছে। আর এই ধারা 23-এর বাস্তবায়নের মাধ্যমে যদি কোনো শ্রমিকের চাকরির বিচ্যুতি ঘটাতে চান, তাহলে ধারা 24-এ উল্লেখ করা হয়েছে যে সকল পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো নিয়েই আপনাকে এই কোনো শ্রমিক বা কর্মীর চাকরি বিচ্যুতি ঘটাতে পারবেন বা জব সেপারেট করতে পারবেন। এখানে উল্লেখ করা প্রয়োজন আরেকটি ধরনও বটে, পঞ্চম যে ধরন এই চাকরি বিচ্যুতি ঘটানোর প্রক্রিয়ায়, সেটি হচ্ছে অপসারণ। ধারা 23-এর কারণে বিশেষ অবস্থার প্রেক্ষিতে যদি আপনি বরখাস্ত না করে 24-এর প্রক্রিয়াগুলো গ্রহণ করে অপসারণ করতে পারেন, যাকে ইংলিশে বলা হচ্ছে রিমুভাল। এই রিমুভাল করার বলেছি বিশেষ অবস্থার প্রেক্ষিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে আইনে। এছাড়া রয়েছে অবসান, এটি হচ্ছে মালিকের একমাত্র বিশেষ ক্ষমতা, যাকে বলা হচ্ছে বিশেষ ক্ষমতা, যেটি ধারা 26-এ সুন্দর করে শ্রম আইনে বলা হয়েছে, যেখানে আবার উল্লেখ করছি কোনো কারণ ব্যতিরেকে, কোনো কারণ উল্লেখ না করে মালিক এই 120 দিনের নোটিশ প্রদান করে কি করতে পারেন, চাকরি বিচ্যুতি ঘটাতে পারেন। 120 দিনের নোটিশ অথবা নোটিশ মেয়াদের জন্য সমপরিমাণ
যে যে মজুরি সেটি দিয়েও চাকরি বিচ্যুতি ঘটানো যাবে। পদত্যাগ এটি শ্রমিক কর্তৃক মালিককে 2 মাসের নোটিশ দেওয়া অথবা 2 মাসের সমপরিমাণ মজুরি হ্যান্ড ওভার করে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করা যেতে পারে। শ্রমিক বা কর্মী নিজে বলতে পারেন যে আমি আপনার সাথে কাজ করব না। তাহলে পদত্যাগ ইহাকে বলা হচ্ছে, যেটি শ্রম আইনের ধারা 27। এই ধারা 27-এ আরও খুবই উল্লেখযোগ্য কিছু কথাবার্তা রয়েছে। আমরা জানি, অনেকে যারা জানি না তাদের জন্য উল্লেখ করছি যে কোনো শ্রমিক যদি একটানা 10 দিন অনুপস্থিত থাকেন তাহলে আরও 7 দিনের নোটিশ এবং 10 দিন মিলিয়ে অর্থাৎ মোট 27 দিন যদি একটানা অনুপস্থিত থাকেন বা কর্মস্থলে তার বস বা কর্তৃপক্ষকে কোনো প্রকারের কোনো নোটিশ না দিয়ে অনুপস্থিত থাকেন, তাহলে যেদিন থেকে তিনি অনুপস্থিত ছিলেন সেদিন থেকে তিনি পদত্যাগ করেছেন বা রেজিগনেশন দিয়েছেন বলে ধরে নেওয়া হবে এবং সেদিন থেকেই তার চাকরির বিচ্যুতি ঘটবে। এছাড়া রয়েছে অবসর, অর্থাৎ ধারা 28-এ এটি সুন্দরভাবে বলা হয়েছে, যদি কোনো শ্রমিকের যে বয়স 60 বছর, যেটি আগে 57 ছিল, পরে সংশোধিত আকারে আইন এসছে, সেখানে 60 বছরের কথা উল্লেখ করা হয়েছে। এবং এই যদি 60 বছর বয়স হয়ে যায়, এবং এই বয়সটি কীভাবে প্রমাণিত হবে? বয়সটি প্রমাণিত হবে তার যে সার্ভিস বুক মালিকের নিয়ন্ত্রণে সুরক্ষিত রয়েছে, সেই রেকর্ড বুকের মাধ্যমে বয়স নির্ধারণ করতে হবে। এছাড়াও কর্মস্থলে যদি 25 বছর একটানা কাজ করেন তাহলেও ওই শ্রমিক চাইলে অবসর গ্রহণ করতে পারেন। উল্লেখ করছি আরও যে অবসর গ্রহণ করা হয়ে গেলে, অর্থাৎ এই যে অবসরের কারণে যে চাকরি বিচ্যুতি ঘটার পরেও চুক্তিভিত্তিক মালিক চাইলে ওই শ্রমিককে নিয়োগ প্রদান করতে পারে। দর্শকবৃন্দ, বিস্তারিত আলোচনা করা প্রয়োজন যে আমরা যেগুলো বললাম যে মৃত্যুজনিত সুবিধা, এই মৃত্যুজনিত সুবিধা এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো বললাম, প্রতিটি ক্ষেত্রেই আপনাকে বিভিন্ন প্রকারে সুবিধা প্রদান করতে হবে। যেমন ধরুন, মৃত্যুজনিত সুবিধার ক্ষেত্রে বলা হচ্ছে যে কোনো শ্রমিক যদি 2 বছর চাকরি করাকালীন যদি মারা যান, অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে কোনো মালিকের অধীনে 2 বছর যদি কমপক্ষে চাকরি করেন, তারপরেই যদি তিনি মারা যান, তাহলে তার প্রত্যেক বছরের জন্য 30 দিনের মজুরি তাকে প্রদান করতে হবে। আর যদি কোনো দুর্ঘটনার কারণে বা দুর্ঘটনা কবলিত হয়ে রাস্তায় বা হাসপাতালে মৃত্যুবরণ করেন, তাহলে 45 দিনের তাকে সুবিধা দিতে হবে প্রত্যেক বছর কর্ম সম্পাদনের জন্য। এইভাবে গণনা করে, অর্থাৎ প্রতি 1 মাসের একটি বেসিক তাকে প্রদান করতে হবে। এভাবে যে কয় বছর কাজ করবেন তাকে সেই কয় বছরের যে সুবিধা তাকে দেওয়া প্রয়োজন। আরও একটি উল্লেখ করা প্রয়োজন, এই ধারা 19-এ আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে এই সকল সুবিধাদি ছাড়াও তার যে জীবন বিমার টাকা, সেই জীবন বিমার টাকা এক্সট্রা হিসাবে তাকে প্রদান করতে হবে। এই ধারা 99 যে বাস্তবায়ন, সেই 99 বাস্তবায়নের জন্য। এছাড়া বলা হচ্ছে যে ওই শ্রমিক যদি অবসর গ্রহণ করতেন ওই সময়ে, তাহলেও তার যে টাকা সেটা আরও তার এক্সট্রা হিসাবে তাকে প্রদান করতে হবে। তাহলে এখানে লক্ষ্য করুন, মৃত্যুজনিত সুবিধার ক্ষেত্রে যে সুবিধাটি আসবে সেটি ডাবল হিসাবে আপনাকে গণনা করতে হবে। অনেকে আমরা এই জায়গাটিতে ভুল করি, সকলকেই এই জায়গাটিতে সঠিকভাবে মৃত্যুজনিত সুবিধা গণনা করে ওই মৃত শ্রমিকের কোনো নমিনি বা পোষ্য যিনি থাকবেন তাদেরকে প্রদান করার জন্য আইনানুগ বাধ্যবাধকতা রয়েছে। দর্শকবৃন্দ, এছাড়া ছাঁটাইয়ের ক্ষেত্রেও বলা হচ্ছে যে প্রত্যেক বছর এর জন্য তাকে 1 মাসের নোটিশ এর টাকা তাকে দিতে হবে এবং যেভাবে যে কয় বছর তিনি চাকরি করবেন। যেখানে বরখাস্তের ক্ষেত্রে বলা হচ্ছে শুধুমাত্র ধারা খ এবং ছ, যেখানে দাঙ্গা হাঙ্গামা অথবা মালিকের কোনো দলিল আদির যদি ইচ্ছাকৃত তিনি ক্ষতি করেন, তাহলে এই 2টি কারণ ছাড়া অন্য যে সকল অসদাচরণের প্রক্রিয়া বলা হয়েছে সেগুলোর কারণে যদি বরখাস্ত করা হয়, তাহলে প্রত্যেক বছরের জন্য 14 দিনের তাকে সুবিধা দিতে হবে। এই সুবিধাদি তার আনলিভ, তার যে ওভারটাইম, অন্যান্য যে সকল সুবিধা আছে সেইগুলোর অতিরিক্ত হিসাবে এই নোটিশ পিরিয়ড যাকে বলা হচ্ছে, নোটিশ পিরিয়ডের জন্য তাকে এই সুবিধাদি বা টাকা প্রদান করতে হবে।
অবসানের ক্ষেত্রে বলছিলাম আমি এই ভিডিওর মাঝখানে যে 120 দিনের নোটিশ পেয়ে দিতে হবে, এবং এই 120 দিনের নোটিশ পেয়ে দিয়ে কোনো স্থায়ী শ্রমিকের চাকরির অবসান ঘটানো যেতে পারে। পদত্যাগ করার ক্ষেত্রে বলা হচ্ছে যে যদি 5 বছর হয়ে যায় তাহলে যা তাকে 14 দিনের যে সুবিধা, সেই 14 দিনের সুবিধা দিতে হবে। আর যদি 10 বছর বা ততোর্ধ্ব হয়ে যায় তাহলে 30 দিনের, প্রত্যেক বছর কর্ম সম্পাদনের জন্য 30 দিনের সুবিধা দিতে হবে। অবসরের ক্ষেত্রে পরিষ্কার বলে দেওয়া আছে প্রত্যেক সম্পূর্ণ বছরের জন্য 30 দিনের মজুরি বা গ্র্যাচুইটি। এখানে লক্ষ্য করুন, যদি কোম্পানিতে গ্র্যাচুইটি বিরাজমান থাকে তাহলে এই গ্র্যাচুইটি পলিসি যদি কারখানা অথবা শ্রম অধিদপ্তর কর্তৃক কারখানার যে পলিসি, HR পলিসি অ্যাপ্রুভ থাকে, সেই পলিসিতে যদি গ্র্যাচুইটি আইনের অধিক যদি দেওয়া হয়, আইনের কম দেওয়ার তো কোনো স্কোপ নেই, আইনের অধিক যদি দেওয়া হয়ে থাকে, যেমন যদি 30 দিনের বদলে 40 দিন 45 দিন হয়, তাহলে গ্র্যাচুইটি অনুযায়ী আপনাকে এই সুবিধাগুলো প্রদান করতে হবে। সেটি হতে পারে অবসর, পদত্যাগ বা অন্য যে কোনো ক্ষেত্রে গ্র্যাচুইটি যদি উল্লেখ করা হয় এবং এই গ্র্যাচুইটি পলিসি যদি অ্যাপ্রুভ থাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক, তাহলে গ্র্যাচুইটি মোতাবেক আপনাকে দিতে হবে সুবিধা, অন্যথা আইনে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে সেই ব্যাখ্যা মোতাবেক দিতে হবে। লক্ষ্য করুন, এই যে সুবিধা গণনার ক্ষেত্রে খুব সহজ একটি কথা, ধারা 14, শ্রম আইনের ধারা 14, এই শ্রম আইনের ধারা 14 আমরা প্রায় ভুলে যাই। অনেক কর্মকর্তা এই শ্রমিকের এই সুবিধাদি গণনার জন্য, যেখানে বলা হয়েছে 120 দিন হয়ে গেলে কোথাও কাজ করার জন্য কোনো শ্রমিক যদি কাজ করেন এবং 240 দিন যদি কাজ করে ফেলেন তাহলে পর্যায়ক্রমে 6 মাস বা 1 বছর গণনা করতে হবে। কি হলো এই কথাটি আবার একটু বুঝাই। লক্ষ্য করুন, কোনো শ্রমিক যদি 2 বছর 7 মাস বা 8 মাস কাজ করেছেন এবং তারপরে তিনি হঠাৎ কোনো কারণে মারা গেলেন, তাহলে আইনানুগভাবে কত দিনে তাকে সুবিধা প্রদান করব? যেহেতু 2 বছর হয়েছে, দুটো বেসিক তো সে পাবে, অর্থাৎ 30 দিনের করে 60 দিন। এবং এই যে 6 মাস বা 7 মাস বা 8 মাস কাজ করলো, এখানে দেখতে হবে যে যদি 120 দিনের বেশি 240 দিনের কম হয় তাহলে সে 6 মাস বা অর্ধেক সুবিধাদি পাবে। আর যদি 240 দিন হয়ে যায় তাহলে অবশ্যই সে পুরো 1 বছরের জন্য আরেকটি যে সুবিধা সেটা সে পাবে। সেটি যে কোনো প্রক্রিয়ায় চাকরির বিচ্যুতি ঘটানোর ক্ষেত্রে উল্লেখ করতে হবে এবং নজরে দিতে হবে। এই জায়গায় ভুল হলে আইনের অবমাননা হবে এবং লঙ্ঘন হবে। সকলকে এই সকল বিষয় দিয়ে জেনে বুঝে অবশ্যই শ্রম আইন আরও বিশদভাবে আলোচনা করে নিয়ে জ্ঞান লব্ধ করার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আমাদের এই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজ ফলো করতে থাকুন, চোখ রাখুন, সকল আপডেটগুলো এখানে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। এর সাথে সাথে এই SLS ইনস্টিটিউটে আপনাদের জন্য বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরও কীভাবে আপনাদের জ্ঞানকে বিস্তৃত করতে পারি, বিস্তার লাভ ঘটাতে পারি, সেই প্রয়াস চালাচ্ছি। আশা করি আমাদের সাথে থাকবেন, SLH কমিউনিটির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।